আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক। এর মধ্যে আছে ফার্মাটির নীতি, তারপরে প্রিজমে আলোর প্রতিসরণ তথা বিচ্যুতিকোণ নির্ণয়, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয়। এর মধ্যে ফার্মাটির নীতিটা সেটা মূলত জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে বেশি। আর প্রিজমের যে প্রশ্নগুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সব জায়গাতেই প্রচুর প্রশ্ন করে। তোমাদের জানিয়ে রাখতে পারি যে এই জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে মূলত 4টা টপিককে কেন্দ্র করেই কিন্তু সৃজনশীল প্রশ্ন বেশি হয়। এর মধ্যে প্রিজম একটা, আজকে যেটা প্রিজম পড়ব। এছাড়া অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এবং লেন্স সংক্রান্ত প্রশ্ন। তাহলে আবারও বলি, কি বললাম? প্রিজম, লেন্স, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এই 4টা বিষয়কে কেন্দ্র করেই কিন্তু সৃজনশীল প্রশ্ন প্রতি বছর একটা না একটা হয়েই থাকে। কলেজে তো অবশ্যই প্রশ্ন হবে এই ধরনের কলেজের পরীক্ষায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ পড়ে। কাজেই আমরা আজকের পড়াটা বেশ গুরুত্বপূর্ণ মনে করে আমরা পড়ব। আশা করি তোমরা খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে রেডি আছো। তো চলো আজকে আমরা ফার্মাটের নীতি দিয়ে শুরু করি। ফার্মাটের নীতি, উনি এই নীতিটা দিয়েছেন মূলত আলোর প্রতিফলন এবং প্রতিসরণ সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে। তা আমরা জানি আলো এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিফলনের মাধ্যমে যাইতে পারে, প্রতিসরণের মাধ্যমে যেতে পারে। তো উনি এই বিষয়টাকে একটা নীতির আলোকে বলছেন। কি বলছেন উনি? যে আলোকরশ্মি যখন এক বিন্দু হতে অন্য বিন্দুতে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যায়, তো যাওয়ার ক্ষেত্রে সে সম্ভাব্য বিভিন্ন পথের মধ্যে সেই পথটাই অনুসরণ করবে যেই পথে সময় সবচাইতে কম লাগবে। আবার বলি, কি বললাম? আলোকরশ্মি যখন এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যায়, মনে মনে ধরো এ বিন্দু থেকে আলোকরশ্মি বি বিন্দুতে যাবে, এটার ক্ষেত্রে প্রতিফলন হয়ে যাইতে পারে, কিংবা এখানে এ থেকে বিতে যাবে, প্রতিসরিত হয়ে যাবে। তা আলোকরশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের মাধ্যমে এক বিন্দু হতে অন্য বিন্দুতে যায়, তখন সম্ভাব্য বিভিন্ন পথ, সম্ভাব্য পথ বলছি যে আমরা মনে মনে চিন্তা করতে পারি আলু এই এসিবি পথে যাবে, মনে মনে চিন্তা করতে পারি এওবি পথে, মনে মনে চিন্তা করতে পারি এডিবি পথে। হ্যাঁ, তো এই যে সম্ভাব্য পথ বলছি, কিন্তু আসলে তো আলু এ থেকে বিতে যাইতে সব পথ দিয়ে যাবে না। তাহলে কোন পথটা যাবে এটা কিন্তু ফার্মাট বলে দিয়েছেন। ফার্মাট বলেছেন যে এই সম্ভাব্য পথগুলোর মধ্যে সেই পথে যাবে যে পথে গেলে কি সময় সবচাইতে কম লাগবে। কারণ সময় কম লাগবে কোনটা, সেটা আমরা এখানে নির্ধারণ করতে চাই। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এ থেকে বিতে যাওয়ার পথে সম্ভাব্য পথ বলছি। আচ্ছা দেখো, বিষয়টা আমরা এভাবে কল্পনা করতে পারি যে আমরা আমাদের বাসায় সবারই কিন্তু ড্রেসিং টেবিলে আয়না বা বিভিন্নভাবে আয়না আছে, দর্পণ আছে। তো আমরা কিন্তু যদি ধরো এই যে এই ধরনের একটা হতে পারে একটা লেজার লাইট বা টর্চ লাইট, তা আমরা কি করি, যদি আমরা দর্পণে এরকমভাবে একটা লাইট আমরা ফেলি, তাহলে সেটা কিন্তু এখানে তলে প্রতিফলিত হয়ে ওদিকে যাবে। এই যে প্রতিফলিত হয়ে যাবে, আমি ধরো আমার অবস্থান থেকে আমি একটা আলো পাঠাইলাম, এখানে একটা মনে মনে ধরলাম একটা দর্পণ বা আয়না, তাহলে আমি আরেকটা বিন্দু ধরো এই যে সুইচ বোর্ডের ওইখানে আমি আলোটা নিতে চাই, তাহলে আমি এইখানে আলো ফেললেও সুইচ বোর্ডে যাবো, এইখানেও যাবো তা কিন্তু না। যে কোনো একটা জায়গায় আলো ফেললে কিন্তু কেবল ওইখানে যাবে। তাহলে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে প্রতিফলিত হয়ে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য 3টা পথদর্শী, কিন্তু সব পথে যাবে না। কোন পথে যাবে এটা ফার্মাট বলে দিছে যে যেই পথে গেলে সময় কি সবচাইতে কম লাগবে। এখন দেখো কম কোথায় লাগবে, এইখানে ধরলাম মাধ্যমটা হচ্ছে বায়ু। তাহলে এইখানে বায়ু মাধ্যম, একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ তো নির্দিষ্ট, তাহলে একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট। এইখানে বেগ যেহেতু নির্দিষ্ট, তাহলে যে পথটাতে গেলে
দূরত্ব কম হবে, পথের পরিমাণ কম হবে, সেইখানে কিন্তু সময় কম লাগবে। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে এসিবি, এওবি, এডিবি তিনটাই বোধ প্রায় সমান মনে হয়, হ্যাঁ এরকম মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে আসলে এসিবি, এওবি, এডিবি তিনটা পথ কিন্তু সমান না। কেন এর মধ্যে সর্বনিম্ন পথটা কোনটা সেটা কেমনে চিহ্নিত করব? সেই চিহ্নিত করার জন্য আমরা বি থেকে একটা কি করলাম, লম্ব টানলাম। হ্যাঁ, এখানে এম ও এম ড্যাশ একটা হইলো দর্পণ, মিরর মান দর্পণ। তাহলে এখানে বি থেকে একটা লম্ব টানলাম বি এম ড্যাশ, এবং এটাকে এমনভাবে বর্ধিত করলাম যাতে বি এম ড্যাশ আর বি ড্যাশ এম ড্যাশ সমান হয়। এখন তুমি যদি সি থেকে বি ড্যাশ, ও থেকে বি ড্যাশ, ডি থেকে বি ড্যাশ টানো, তাহলে এখন দেখো তো এই এই যে দূরত্বগুলো, এই দূরত্বগুলো আমাদের কিন্তু স্কুলে আমরা একটা উপপাদ্য পড়ছি, একটা রেখার উপর যে আর একটা মানে লম্ব দ্বিখণ্ডক হয়, এটার উপর এটা লম্ব বলছি। তাহলে এম এম ড্যাশের উপর বিবি ড্যাশ লম্ব হওয়া মানে বিবি ড্যাশের উপর কিন্তু এম এম ড্যাশ লম্ব। তো লম্ব দ্বিখণ্ডকের উপর ডি একটা বিন্দু, তাহলে ডি বিন্দু থেকে বি এবং বি ড্যাশ সমান হবে, ও বিন্দু থেকে বি এবং বি ড্যাশ সমান হবে, সি বিন্দু থেকে বি ড্যাশ সমান হবে। কিন্তু তাহলে আমরা এইখানে ও বি যে কথা, ও বি ড্যাশ একই কথা বলতে পারতেছি। আর এই যোগ করাতে আমরা বুঝতে পারলাম, এখন দেখো এ ও বি, এ সি মানে এ ও বি ড্যাশ, এ সি বি ড্যাশ, এ ডি বি ড্যাশ কোন পথটাকে ক্ষুদ্র মনে হইতেছে বলো তো দেখি। তাহলে এটা যেহেতু স্ট্রেট লাইন সোজা আসছে, তাহলে আমাদের বলতে পারি যে এ ও বি ড্যাশটা কিন্তু এই তিনটা পথের মধ্যে কি সবচাইতে ছোট। তাহলে যে পথটা সবচাইতে ছোট সেইখানে আমার সময়ও কম লাগবে, মাধ্যম যদি একই থাকে। তাহলে এই ওবি ড্যাশটাই তো হলো ওবি, তাহলে বলতে পারি আমরা এ ও বি এই পথটাই হচ্ছে এই তিনটা সম্ভাব্য পথের মধ্যে সবচাইতে কি ছোট পথ, ক্ষুদ্রতম পথ। তাহলে পথ যেহেতু এটা সবচাইতে ক্ষুদ্র, মাধ্যম একটাই বায়ু, তাহলে কাজেই এইখানে কিন্তু এ ও বি পথেই সময়টা সবচাইতে কি লাগবে, কম লাগবে। তাহলে ফার্মাটের নীতি আবারও বলি, ফার্মাটের নীতি বলতেছে যে আলো যখন প্রতিফলন বা প্রতিসরিত হয়ে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যায়, যাওয়ার মধ্যে সম্ভাব্য বিভিন্ন পথ আমরা চিন্তা করতে পারি, কিন্তু সব পথে আলো যাবে না। কোন পথে আলো যাবে, যে পথে গেলে সময় সবচাইতে কি কম লাগবে, তাহলে এখানে এ ও বি পথেই সে যাবে। ওকে, এটা আমরা জানলাম। এখন পরীক্ষায় ফার্মাটের নীতিটি লিখো, বিবৃত করো, এরকম অনেক জ্ঞানমূলক প্রশ্ন করে, তা আমরা সেটা দিব। 1650 সালে ফার্মাটের নীতিটা প্রদান করছে। আরেকটা কথা বলি, এই নীতিটা এবং তার ব্যাখ্যাটা এক এক বইয়ে একটু এদিক সেদিক করে আছে, মানে আমি ভুল বলতেছি না, তারপরেও আমি বলতেছি যে ফার্মাটের নীতি এবং তার ব্যাখ্যাগুলা গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইয়ে কিন্তু তুলনামূলক ভালো আছে, তোমরা সেই বইটা দেখতে পারো এই পড়াটা। আচ্ছা, এখন ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন ব্যাখ্যা করো, এরকম একটা অনুধাবন প্রশ্ন করলো। তা আমরা কিন্তু অলরেডি যে ব্যাখ্যাটা দিলাম, এটা কিন্তু আলোর প্রতিফলন দিয়েই ব্যাখ্যা দিছি। তাহলে যে কোনো ব্যাখ্যা মানে তো ওই নীতিটা আগে লিখবো, তাহলে যে ফার্মাটের নীতি যেটা বললাম এটা বলবো, এবং এই চিত্রটুকু আঁকে এখানে যে কথাগুলো বললাম সেটি ব্যাখ্যা হয়ে গেল। এখন আসো ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিসরণ ব্যাখ্যা। তাহলে আমরা যদি প্রতিসরণ ব্যাখ্যা করি, এখন আলোর প্রতিসরণ ব্যাখ্যা দেখো, এইখানে আমরা ধরলাম দুইটা মাধ্যম, এটা একটা কাচের টুকরা, চারদিকে বায়ুমণ্ডল। সে দেখো যে আমি যে দাঁড়িয়ে আছি, আমার চারদিকে মাধ্যমটা কি, বায়ুমণ্ডল আমার কিন্তু বাতাসে ঘিরে রাখছে। এরকম একটা কাচের টুকরা তুমি যখন টেবিলে রাখবা, ওর চারদিকে কিন্তু অটোমেটিক মাধ্যমটা কি, বায়ুমণ্ডল। তাহলে এখানে কাচ, ওর চারদিকে হচ্ছে বায়ুমণ্ডল। এখন আলোকরশ্মি এ থেকে বিতে যাবে, এখানে বায়ু একটা স্বচ্ছ মাধ্যম, কাচ একটা স্বচ্ছ মাধ্যম। আমরা জানি যে সেটাও পড়ছি, আলোর প্রতিসরণের সংজ্ঞাগুলো পড়ছি, যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, কেমনভাবে আপতিত হয়, তির্যকভাবে আপতিত হয়, তখন সে কিন্তু কি দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে। এটা একটা বিষয়। এখানে আমরা এ ও বরাবর আপতিত হইলে ও বি বরাবর যাবে। তো এখন এ থেকে আলু বিতে যাবে। এখন আমরা যদি সম্ভাব্য আরও পথ চিন্তা করি, আরেকটা পথ ধরলাম মনে মনে যে এসিবি, মানে এটাতে যাইতে পারে কিনা বা ফার্মাটের নীতি এটা মানে কিনা, সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করতে চাই। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এ ও বি পথ আর এটা হচ্ছে এসিবি পথ। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে
যে এসিবি পথ যেহেতু ওই এওবি পথের চাইতে ছোট, তাহলে পথ ছোট হলে তো তাহলে এটাতে সময় বেশি কম লাগার কথা। তাহলে ফার্মাটের নীতি বলছে আলু এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সময় সেই পথ অনুসরণ করবে যেই পথে কি গেলে সময় কম লাগবে। তাহলে এসিবি পথটা তো ছোট, তাহলে তো এখানে সময় কম লাগার কথা। তাহলে ফার্মাটের নীতি অনুযায়ী আলু এ থেকে বিতে এসিবি পথে যাওয়ার কথা, কিন্তু আলু এসিবি পথে যাবে না। কেন যাবে না? ওর নীতি কি তাহলে এখানে ভুল প্রমাণিত হচ্ছে? না, ওর নীতি, ফার্মাটের নীতি এখানে ঠিক আছে। তাহলে এটা কিভাবে আমরা বুঝতে পারবো? দেখো, আমাদের এসি তো এরকম কিছু অঙ্ক করার অভ্যাস আছে, অভিজ্ঞতা আছে। সেটা হলো বায়ুতে বলো তো আলুর বেগ কত? বায়ুতে আলুর বেগ কিন্তু 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তা আমাদের এরকম ছিল যে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 4/3 হলে বায়ুতে আলুর ব্যাগ এত হলে কাঁচে আলুর ব্যাগ নির্ণয় করো, গ্লিসারিন আলুর ব্যাগ নির্ণয় করো, এই ধরনের আমাদের কিন্তু ছোটো ছোটো অঙ্ক করে আসছি এটা। তাহলে এইখানে ওই বিষয়টা যদি আমরা ব্যবহার করি, কাঁচে কিন্তু আলুর ব্যাগ ওর চাইতে কম। তোমরা জানো যে মাধ্যম যত ঘন সেখানে আলুর ব্যাগ কিন্তু কম। তাহলে এইখানে বায়ুতে আলুর ব্যাগ যেখানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, কাঁচে এখানে আলুর ব্যাগ কিন্তু সেকেন্ডে 2 লক্ষ কিলোমিটার, ওর চাইতে কম। এখন লক্ষ্য করো, আলো যদি এওবি পথে যায়, আমরা তো নির্ধারণ করতে চাচ্ছি যে এওবি পথে আর এসিবি পথে যেই পথে গেলে সময়টা কম লাগবে সেই পথে অনুসরণ করবে, ফার্মাট বলছে সেটা। তো এখন এওবি পথ আর এসিবি পথের মধ্যে যদি আমরা চিন্তা করি, এই যে কাঁচ মাধ্যমে যে অতিক্রম করছে, এইখানে ওবি অতিক্রম করছে, এখানে সিবি পথ অতিক্রম করছে। বলতো তাহলে ওবির চাইতে সিবি পথটা কি বেশি না কম? এইখানে কিন্তু সিবি পথটা কিন্তু বেশি। তাহলে কাঁচ মাধ্যম ঘনমাধ্যম, তাহলে ঘনমাধ্যমে ভেগ হচ্ছে কম, তাহলে ভেগ কম আবার পথ অতিক্রম করুন লাগবো বেশি। এই তুমি যে একটা ট্রেন চালাও বা সাইকেল চালাও, কম বেগে চালাইতেছো, বেশি পথ যাওয়ান লাগবো, তাহলে সময়টা কি লাগবো বেশি। তাহলে দেখো এসিবি পথে গেলে ঘনমাধ্যমে দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, আর ঘনমাধ্যমে বেশি দূরত্ব যাচ্ছি কিন্তু আবার কম বেগে যাচ্ছি, তাহলে কম বেগে বেশি দূরত্ব, তাহলে সময় লেগে যাচ্ছে কি বেশি। কাজেই এই এসিবি পথে গেলে সময়টা বেশি লাগে। তো যেই পথে গেলে সময় বেশি লাগে সেই পথে তো আলো যাবে না, ফার্মাইট বলছে। তাহলে ওই তুলনায় ওবি পথ দেখো এর চাইতে কিন্তু কম। তাহলে গণমাধ্যমে এখানে কম বেগে কম দূরত্ব গেলে তাহলে ওর তুলনায় কি সময় কম লাগবে। তাহলে অ্যাভারেজে দেখা যায় এওবি পথে গেলেই সময় কম লাগবে, আর সময় কম লাগা যেখানে সেই পথই অনুসরণ করবে। তাহলে আমরা আজকে জানলাম এই পর্যন্ত যে ফার্মাটের নীতি, যে কি আলোক রশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের মাধ্যমে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে, সেই যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন পথ চিন্তা করতে পারি, কিন্তু সবগুলো পথ সে অনুসরণ করবে না, সেই পথ অনুসরণ করবে যেই পথে গেলে সময় কি কম লাগবে। এই ক্ষেত্রে আমাদের এওবি এটা মাধ্যম যেহেতু একটাই, এখানে দূরত্ব যেখানে কম এখানেই সময় কম। কিন্তু মাধ্যম যখন দুইটা, তখন দেখতে হবে যে কোন মাধ্যমে ব্যাগ কম। তাহলে এখানে গণমাধ্যমে ব্যাগ কম, আবার দূরত্ব অতিক্রম করুন লাগতেছে বেশি, তাহলে কম বেগে বেশি দূরত্ব অতিক্রম করলে সেখানে সময় লেগে যাচ্ছে বেশি। তো সময় যে দিকে বেশি লাগবে সেই পথে তো যাবে না, ফার্মেট বলছে যেই পথে গেলে সময় কম লাগবে সেই পথেই যাবে। কাজে আলু এওবি পথ অনুসরণ করে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, আমরা এরপরে গুরুত্বপূর্ণ যে পড়াটাতে আসতেছি সেটা হচ্ছে প্রিজম। আগেই বলছি যে প্রিজম নিয়ে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সব ধরনের প্রশ্ন করে, এমসিকিউ প্রশ্ন করে, সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ, খুবই সহজভাবে আমরা বুঝতে পারব। আসো প্রথমে যে প্রিজম কাকে বলে। প্রিজম কাকে বলে? প্রিজম বলা হচ্ছে, সংজ্ঞাটা যদি ডাইরেক্ট বলি, যে দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, আমরা যদি কয়েকটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের নাম বলি, কি বলতে পারি? কাচের কথা বলতে পারি। একটা কাঁচকে যদি আমরা এভাবে হেলিয়ে দুইটি হেলানো তল দ্বারা সীমাবদ্ধ এরকম একটা কাচের টুকরাকে আমরা প্রিজম বলি। বাতাস স্বচ্ছ মাধ্যম, প্রতিসারক মাধ্যম, কিন্তু বাতাসকে তো আসলে
সুনির্দিষ্ট আকার দেওয়া সম্ভব না, ওটা দিয়ে হেলায় তৈরি করা সম্ভব না, কারণ বাতাস দ্বারা প্রিজম হবে না, পানি ওইরকম পানি নির্দিষ্ট আকার করা যায় না, হ্যাঁ ওইরকম। তাহলে এইখানে মূলত কাঁচ কিংবা হীরক কিংবা এখনকার যে স্বচ্ছ প্লাস্টিক আসছে এগুলো দিয়ে প্রিজম তৈরি করা যায়। তো আমাদের কলেজে ল্যাবে এই ধরনের অনেক প্রিজম আছে, তোমরা দেখে নিতে পারবা। আমি এখানে চিত্র আঁকিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। ধরো চিত্রটা কিভাবে আমরা আঁকতে পারি, এরকমভাবে নিলাম, এরকমভাবে নিলাম। ধরো এই পর্যন্ত, এখন যদি এই কোণাগুলো টেনে দেই তাহলে কিন্তু মোটামুটি একটা প্রিজম হয়ে গেল। দেখো একটু আগে বলছি দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, এদিকে একটা হেলানো তল, ওদিকে একটা হেলানো তল, এরকম একটা কাচের টুকরা। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রিজম। দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা। আমি আজকে একটা কাগজ এখানে দেখলাম, পরে মনে আসলো, এরকম চিন্তা করছি। দেখো এই যে এটা যদি চিন্তা করো, হ্যাঁ একটা মোটা কাগজে আমি এবার বাঁকাইছি, তাহলে এদিকে একটা হেলানো তল, এদিকে একটা হেলানো তল, হ্যাঁ ভিতরটা মনে করো সম্পূর্ণ এটা একটা কাচের টুকরা। তাহলে এটাই কিন্তু একটা প্রিজম হয়ে গেল। ওকে, এখন পরীক্ষায় এখানে আরও কিছু বিষয় আমাদের পরীক্ষায় আনসার করার জন্য জানতে হবে। সেটা হলো যেমন যে বলতে পারে যে প্রিজম কোণ কাকে বলে, কিংবা একটা প্রশ্ন দেওয়া থাকে একটা প্রিজম কোণ এত, প্রতিসরাঙ্ক এত, তার ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমার প্রিজম কোনটাকে বলবো? এই যে একটা হেলানো তল, প্রতিসারক তল, ওই পাশে একটা প্রতিসারক তল। প্রতিসারক মানে কি? যার ভিতরে আলো প্রতিসরিত হইতে পারবে, এটা কাছে টুকরো আলো এদিক দিয়ে পাঠাইলে ওদিক দিয়ে যাবে। তাহলে এটা একটা প্রতিসারক তল, ওটা একটা এই দুই প্রতিসারক তল যেখানে যে কোণটা করলো, এটা একটা, এটা একটা, তাহলে এখানে যে কোণ করছে এই কোণটাকে আমরা মূলত বলতেছি কি? প্রিজম কোণ বলি। তাহলে কি প্রিজম কোণ কাকে বলে? প্রিজমের দুটি প্রতিসারক তল যে কোণ উৎপন্ন করে তাকেই কি বলা হয়? প্রিজম কোণ। এটাকে কখনো কখনো প্রতিসারক কোণও বলে। ওকে, প্রিজম কোণ বা প্রিজম। অধিকাংশ সময় প্রশ্নে বলে যে একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক এত, এগুলো বলে দেওয়া থাকে। তখন প্রিজম কিন্তু তোমাকে এমনি বুঝে ফেলতে হবে যে এটা 60 ডিগ্রি, কারণ সমবাহু যদি হয়, হ্যাঁ তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। তাহলে সমবাহু প্রিজমের প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি। আরেকটা বিষয় আমরা মনে রাখবো, প্রিজমের ছেদ কাকে? এই যে প্রতিসারক তল, ওই যে প্রতিসারক তল, দুই প্রতিসারক তলের সাথে লম্বভাবে অবস্থান করে যে অংশটা, সেটি কিন্তু প্রিজমের। তাহলে তুমি দেখো এই যে এটা একটা কিন্তু প্রতিসারক তল, এই পাশে একটা, তাহলে ওর সাথে লম্বভাবে থাকা মানে কি? এই পাশের এইটুকু। তাহলে যে কোনো একটা প্রস্থচ্ছেদ আর কি, এটাই হবে কি? প্রিজমের প্রধান ছেদ। এখন এখানে আরও কিছু এমসিকিউ প্রশ্ন করে যে প্রিজমে কয়টি আয়তাকার তল থাকে, কয়টা ত্রিভুজাকার তল থাকে। লক্ষ্য করো এই পাশে একটা আয়তাকার, কিন্তু এটা একটা আয়তাকার, হ্যাঁ এখানেও তাকাইলে বুঝবো যে এটা কিন্তু একটা আয়তাকার, এটা একটা আয়তাকার তল। তাহলে এই পাশে একটা আয়তাকার তল, নিচেও একটা কিন্তু আয়তাকার তল, এই পাশে নিচে। তাহলে প্রিজমে থাকে 3টা আয়তাকার তল আর ত্রিভুজাকার তল, এদিকে একটা ত্রিভুজাকার, এদিকে একটা, অর্থাৎ প্রিজমের মধ্যে কি 3টি আয়তাকার তল এবং 2টি ত্রিভুজাকৃতি তল থাকে। এটা একটা। তবে প্রিজমে কিন্তু কখনো কখনো একটু ভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন ধরো এটা যদি গেলে আমরা বুকটা কেটে ফেলি, আসলে না এরকম যে একটা লেবু কাটলাম, লেবু কাটার পরে টুকরা করার পরে কিন্তু বুকটা কেটে দেয় এরকম। তাহলে আমরা যদি গেলে এরকমভাবে কেটে দিই, এরকমভাবে কেটে দিই, তাহলে কি থাকতেছে দাও? হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি তখন কিন্তু এরকম হয়ে যাচ্ছে প্রিজম। তাহলে এরকম প্রিজমের তাহলে দেখো তো তল কয়টা? এখানে কিন্তু 6টি আয়তাকার তল। কি কারণে? আগে এই যে দেখো এই পাশে একটা আয়তাকার তল, ওই পাশে একটা আয়তাকার তল, উপরেও কিন্তু এটা আয়তাকার তল, নিচেও একটা আয়তাকার তল। তাহলে এই পাশে, ওই পাশে, উপরে, নিচে 4টা। আর এই পাশেও কিন্তু চতুর্ভুজের মতো হয়ে গেছে, আয়তাকার হয়ে গেছে। তাহলে ওই হিসাবে বলা যায় প্রিজমে 6টি আয়তাকার তল আছে, এটা বললেও বলা যাবে। ওকে, আমরা এখন প্রিজমের আলো যে প্রতিসরিত হয় সেই বিষয়টা দেখব, তথা সেখানে আলোর বিচ্যুতি কোণ নির্ণয় করব। বিচ্যুতি কি? আলোকে পাঠাইলাম একদিকে, চলে গেল আরেকদিকে,
তাহলে ও যে পথ থেকে সরে গেল, সরে যাওয়াটাই কিন্তু বিচ্যুতি। বুঝছো না, যে তোমার পার যাইতে বললাম আমি দক্ষিণ দিকে, তুমি ওর সাথে 30 ডিগ্রি কোণ করে অন্য দিকে চলে গেলা, তাহলে তুমি 30 ডিগ্রি কোণে বিচ্যুত হয়েছ। হ্যাঁ, এরকম। তো আমরা এইরকম প্রিজমের বিচ্যুতি কোণ আমাদের। তো প্রিজম নিয়ে যখন আমরা কাজ করি, আমরা কিন্তু সমগ্র প্রিজম আঁকি না, প্রিজমের প্রধান সেটটা আঁকি। ওই যে একটু আগে বলছি যে প্রতিসরক তলের সাথে লম্বভাবে নিলে যে অংশটা, এটাই কিন্তু প্রধান সেট। তাহলে এই প্রধান সেট নিয়ে আমরা কাজ করি। ধরো এটা একটা প্রিজমের প্রধান সেট, নাম দিলাম আমরা এ বি সি। এটা একটা প্রতিসরক এটা যে কোণ করছে এখানে, এটা প্রিজম কোণ। প্রিজম কোণকে সাধারণত এ দ্বারা প্রকাশ করে, এটা প্রচলিত প্রতীক। এই তে প্রিজম সাধারণত কিসের তৈরি আজকে বলছি, যে সাধারণত কাচের তৈরি বা স্বচ্ছ প্লাস্টিকের তৈরি। তো আমরা ধরলাম একটা কাচের তৈরি। তো তুমি টেবিলে যদি একটা কাচের জিনিস রাখো, আর চারদিকে মাধ্যমটা কি হবে, বায়ুমণ্ডল হবে, তাহলে আমরা ধরে নিতে পারি আর চারদিকে মাধ্যম কি আছে, বায়ু। এখন এইখান থেকে একটা আমরা আলোকরশ্মি পাঠাইলাম, তা আলো যাওয়ার কথা ছিল এদিকে, কি আলো পাঠাইছে এই বরাবর। কিন্তু আমরা জানি আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন সে কি করে, দিক পরিবর্তন করে। দিক পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু আমরা জানি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে বেঁকে আসে। তাহলে বায়ু থেকে কাছে যাচ্ছে, প্রিজমটা কাচের। এইখানে আমরা নাম দিলাম যে PQ একটা আলোকরশ্মি। এই PQ আলোকরশ্মিটা কিউ বিন্দুতে আপতিত হয়েছে। সোজাভাবে গেলে ওদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়েছে, সে দিক পরিবর্তন করবে। কোন দিকে দিক পরিবর্তন করবে? অবিলম্বের দিকে। কারণ অবিলম্ব আঁকা দরকার। অবিলম্ব কোন বিন্দুতে আঁকবো? আপতন বিন্দুতে। আলোকরশ্মি যায় যেখানে আপতিত হয়েছে। তাহলে আমরা এখানে যে গেলে একটা অবিলম্ব নিলাম আমরা এরকম একটা অবিলম্ব। তাহলে এইখানে অবিলম্বের নাম দিতে পারো NO। তো সোজা গেলে দিকে যাওয়ার কথা ছিল, কোন দিকে বেঁকে আসবে? অবিলম্বের দিকে। তাহলে এইখান থেকে বেঁকে এইখানে আসলো, এইখানে। এখন দেখো আলোকরশ্মি আবার কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? কাছ থেকে বায়ুতে। তার মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে আবার কি আলোকরশ্মি দিক পরিবর্তন করবে? আর দিক পরিবর্তন করবে, ঘন থেকে হালকা গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অবিলম্ব আঁকা দরকার আগে। এখানে একটা অবিলম্ব আমরা নিই, এরকম ভাবে একটা আমরা অবিলম্ব নিলাম। ধরো অবিলম্বের নাম দিলাম N-O। তাহলে সোজাভাবে গেলে এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এদিকে না যায়, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এদিকে চলে আসলো। তো এটার নাম দিয়েছিলাম PQ। এখন এটার নাম দিলাম কি? RS। তাহলে যাওয়ার কথা ছিল PQ বরাবর, চলে গেল RS। তাহলে যে পথে যাওয়ার কথা ছিল ওন থেকে সে সরে গেছে, বিচ্যুত হয়েছে। এই বিচ্যুতি কোণ আমরা নির্ণয় করব। তাহলে আমরা শিরোনাম দিতেছি প্রিজমে বিচ্যুতি কোণ বা আলোর বিচ্যুতি কোণ। এখন এই বিচ্যুতি কোণ এইখানে যে আমরা চিত্রের মাধ্যমে দেখাই, তো সংজ্ঞাটাও পরীক্ষায় আসতে পারে। বিচ্যুতি কোণ কাকে বলে বা বিচ্যুতি কাকে? আপতিত রশ্মিকে সামনের দিকে বাড়ালে আর নির্গতকে পিছন দিকে বাড়ালে যে কোণ উৎপন্ন হয় সেটাকেই বলা হয় বিচ্যুতি কোণ। দেখো এটাকেই বলা হয় তোমার বিচ্যুতি কোণ। এই যে এখানে কোণটা হলো, এটাই হলো বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণটা সাধারণত ডেল দ্বারা প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? ডেল বা ডি। হ্যাঁ, এটা ডি। তাহলে আমরা এই বিচ্যুতি কোণ আমরা এখানে নির্ণয় করব। বিচ্যুতি কোণ ডেল সমান। আমরা এসিতে স্কুলে আমরা একটা উপপাদ্য পড়ছি, কোন ত্রিভুজের বহিস্থ কোণ কি? বহিস্থ কোণ একটা ত্রিভুজ, এটা বাইরে দিকে একটা বাহুবর্তী করলে বহিস্থ কোণ। বহিস্থ কোণ কি? অপর দুইটি অন্তস্থ কোণের কি? সমষ্টির সমান। এরকম পড়ছি। তাহলে এইখানে এই বিচ্যুতি কোণটা কিন্তু এই ত্রিভুজের বহিস্থ কোণ। এখানে একটা নাম দেই, ধরো ইউ। তাহলে UQR ত্রিভুজে এটা কিন্তু বহিস্থ কোণ। বহিস্থ কোণ অপর দুইটা অন্তস্থ কোণের কি? সমান। এটা আর এটার কিন্তু সমান। তাহলে আমরা লিখি এটার সমান ডেল সমান UQR প্লাস হচ্ছে URQ। কি বুঝতে পারছি? এই ত্রিভুজের বহিস্থ কোণ অপর দুইটি অন্তস্থ কোণের সমান। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, বলতো এখানে প্রিজমে আলো কয়বার প্রতিসরিত হয়েছে? 2 বার প্রতিসরিত হয়েছে।
যে বায়ু থেকে কাছে গেছে দিক পরিবর্তন করছে, এই যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেল দিক পরিবর্তন করলো, সেটাই কিন্তু একটা প্রতিসরণ। আবার এখানে কাছ থেকে বায়ুতে গেছে আবার দিক পরিবর্তন করছে, এটাও কিন্তু একটা প্রতিসরণ। তাহলে প্রিজমে দুইবার প্রতিসরণ হয়েছে। তো প্রথম পৃষ্ঠের প্রতিসরণ এখানে আপতন কুণ্ডে আমরা প্রকাশ করলাম I1 দ্বারা, আর প্রতিসরণ কুণ্ডে প্রকাশ করলাম R1 দিয়ে। আপতন ইংরেজি ইনসিডেন্ট, এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল I1, আর রিফ্র্যাকশন প্রতিসরণ ইংরেজি হচ্ছে রিফ্র্যাকশন, এখানে আর। তবে এখানে আর একটা কথা, দ্বিতীয় পৃষ্ঠে যে আমাদের এখানে প্রতিসরণটা হবে, দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে এটা প্রচলিতভাবে সকল বইয়ে এটা ব্যবহার করে। দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণটাই হচ্ছে R2, আর এই প্রতিসরণ কোণ তথা নির্গমন কোণটাই হচ্ছে কি I2। এটা প্রচলিত অর্থ বহন করে, আমরা সব বইয়ে যেটা ব্যবহার করে আমরা সেটি ব্যবহার করব। এটার ব্যাখ্যা আছে, ওইটাতে একটু সময় লাগবে কারণে ওদিকে ব্যাখ্যাতে যাচ্ছি না। ওকে, দেখো এইখানে আসি, ডেল ইকুয়াল আমরা লিখতে পারি I1 মাইনাস R1, এর বদলে যোগ এখানে লিখতে পারি I2 মাইনাস R2। এটা কেমনি লিখলাম, এটার বদলে এইটুকু। দেখো তোমরা এরকম এসিতে উপপাদ্য পড়ছো, দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে কিন্তু এই কোণ আর এই কোণ আমরা সমান বলতে পারি। তো এখন এই যে NO আর PU পরস্পরকে কিন্তু ছেদ করছে, তাহলে এই পাশে কোণ I1, এই পাশে এডার মিলে কিন্তু সমান। তাহলে মনে করো যে এটা হলো I1, হ্যাঁ, এটা হলো R1, আর এটাই যেটা, তাহলে এই কোণ এটার কিন্তু সমষ্টির কি হবে, সমান হবে। তাহলে এখানে কি লেখা যায় দেখো তো, I1 সমান কিন্তু UQR প্লাস কিন্তু R1। কি বুঝতে পারলাম কিনা, পরস্পরকে ছেদ করলে তাহলে এই পাশের কোণ আর এই পাশে কোণ সমান। ওকে, তাহলে UQR সমান কি আসতেছে, I1 মাইনাস R1, এখানে এটা লিখছি। অনুরূপভাবে ওই পাশেও কিন্তু পরস্পরকে ছেদ করছে, তাহলে I2 সমান R2 প্লাস এটা, তাহলে এটা সমান হয়ে যায় I2 মাইনাস R2। ওকে, আমরা মনে হয় বুঝতে পারছি। তাহলে ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস কমন নিলে R1 প্লাস R2, সমীকরণ নাম্বার দিয়ে রাখি 1। এখন এইটুকু তৈরি করব। দেখো এই চিত্রের মধ্যে যদি আমরা UQR ত্রিভুজ হতে বলি, বলো ত্রিভুজের, সরি এইখানে UQR ত্রিভুজটা নিব না, নিব আমরা QOR ত্রিভুজ হতে। এই যে QOR, এই যে ত্রিভুজটা, নিচের ত্রিভুজটা, এটা থেকে কি আমরা কি জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে তিনটা কোণ হচ্ছে, একটা হলো R1 কোণ, আরটা হচ্ছে R2 কোণ, আরটা হচ্ছে O কোণ, সমান 180 ডিগ্রি। এবং বলতো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত, 4 সমকোণ। চতুর্ভুজ AQOR, এই চতুর্ভুজটা আমরা বিবেচনা করতেছি, এবং AQOR চতুর্ভুজ হতে এই চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি। কিন্তু দেখো এখানে এনও কিন্তু একটা লম্ব টানছি, তো এই লম্ব টানলে মানে কি, এই পাশে 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি। তাহলে আমাদের AQO কোণ এটা কিন্তু 90 ডিগ্রি, আবার এরকম এটা লম্ব টানছি, তাহলে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এইটার এটা যদি 90 90 180 চলে যায়, বাকি এ কোণ আর ও কোণে মিললে কত হবে, 180। তাহলে বলতে পারি এ কোণ প্লাস ও কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এই দুইটার সমীকরণে ডান পক্ষ দুইটা সমান, তাহলে বাম পক্ষ দুইটাও কি সমান। তাহলে সুতরাং বলা যায় R1 প্লাস R2 প্লাস ও কোণ ইকুয়াল টু হচ্ছে এ কোণ প্লাস ও কোণ। ওই হতে ও কোণ বাদ দাও, তাহলে পাচ্ছি আমরা, হ্যাঁ, এ ইকুয়াল টু R1 প্লাস R2, কিংবা বা যেটাই বলো এ ইকুয়াল টু R1 প্লাস R2। এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ হয়ে গেল। এটাও কিন্তু বিভিন্ন অঙ্কের মধ্যে আমাদের সরাসরি আমরা জানি হিসেবে ব্যবহার করতে হবে। এ দিয়ে কি বোঝায় বলো, প্রিজম কোণ। R1 দিয়ে কি, প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ। R2 কি, দ্বিতীয় পৃষ্ঠে কিন্তু আপতন কোণ। এটাই প্রচলিত অর্থ বহন করে, এটা আমাদের পড়তে হবে। তো যাই হোক, 1 নং সমীকরণে এই যে R1 প্লাস R2 ছিল, এই তাহলে R1 প্লাস R2 বদলে কি লেখা যায়, এ লেখা যায়। তাহলে আমরা বলি সমীকরণ 1 ও 2 হতে পাই। তাহলে সমীকরণ 1 ও 2 হতে পাই।
সমীকরণ 1 ও 2 থেকে পাই। কি পাচ্ছি তাহলে? এটার বদলে আমরা এ দিয়ে দিব, বাই ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমীকরণ পেয়ে গেলাম, বিচ্যুতি কোণের সমীকরণ পেয়ে গেলাম। তাহলে দেখা যাচ্ছে বিচ্যুতি কোণ কিন্তু প্রিজম কোণের উপর নির্ভর করে, প্রিজমটা কোন সাইজের এটা কিন্তু আপতন কোণের উপর নির্ভর করে এটা বলা যায়। হ্যাঁ, নির্গমন কোণ, অবশ্য আপতন কোণ চেঞ্জ করলে নির্গমন কোণ বদলে যায়। তো আপতন কোণ এটা একটা গুরুত্বপূর্ণ, আর প্রিজম কোণটা বেশি কথা। ওকে, এই যে সমীকরণটা আমরা পাইলাম, ভবিষ্যতে কিন্তু এটা আমরা জানি লিখব। একটু আগে যে পাইছি এই কটা R1 প্লাস R2, এটাও কিন্তু আমরা জানি লিখব। ওকে, এখন আমরা নতুন একটা পড়াতে আসতে চাই, সেটা হলো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয়। একটা সমীকরণ 2 মিনিটে আমরা তৈরি করব, তারপর আমরা গাণিতিক দেখব। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয়। আরেকটা কথাও বলে নিব, সেটা হলো ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে, সেটাও দরকার আমাদের। শিরোনামটা আমি লিখতেছি, কি বলতেছি যে ন্যূনতম বিচ্যুতি কোণ। হ্যাঁ, এটা কাকে বলে আসে, চিত্র দিয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ সিলেক্ট করুন লাগে, ওইখান থেকে আমাদের মান বসাইতে হয়, এরকম ঘটনা কিন্তু আমাদের আছে। ন্যূনতম কথা থেকেই বোঝা যায়, ন্যূনতম মানে কি, সবচাইতে কম বিচ্যুতি কোণের মান, সবচাইতে কম যেটা সেটাই হলো ন্যূনতম। দেখা যায় যে এই আপতন কোণ পরিবর্তন করতে থাকলে এটাও পরিবর্তন আসে, সব প্রিজম কোণ বদলানোর কোনো সুযোগ নেই একটা নির্দিষ্ট প্রিজমে নির্দিষ্ট, কিন্তু আপতন কোণ পরিবর্তন করলে বিচ্যুতি কোণের যে পরিবর্তনটা হয় সেটা যে গ্রাফের মাধ্যমে আমরা দেখাই, এক্স অক্ষের দিকে দিলাম I, ওয়াই অক্ষের দিকে দিলাম বিচ্যুতি, এতে গ্রাফটা এরকম পাওয়া যায়। আগে তোমাদের এই প্রিজম দিয়ে একটা প্র্যাকটিক্যালও ছিল, এরকমভাবে কাজটা করা লাগতো, এখন প্র্যাকটিক্যাল থেকে সরাই দিছে। এই তাহলে এখানে লক্ষ্য করলে আমরা কি দেখব, প্রথমে দেখো এই গ্রাফের এই মান যদি লক্ষ্য করি, আপতন কোণের মান কি কম, কিন্তু বিচ্যুতি কোণের মান কি বেশি। এরপরে আপতন কোণের মান মনে করো আরো বাড়াইলাম, কি এর চাইতে বাড়াইছে, কিন্তু বিচ্যুতি কোণের মান কি, এই বিন্দুতে যে বিচ্যুতি কোণ, এইখানে বিচ্যুতি কোণ কিন্তু কমে গেছে। তাহলে আমরা বলতে পারি যে প্রিজমের ক্ষেত্রে আপতন কোণের মান বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান প্রথমত কি কমতে থাকে, কমতে কমতে একটা সর্বনিম্ন মানে আসে, যে আপতন কোণ আরো বাড়াইছি, বিচ্যুতি কোণ আরো কি কমছে। তাহলে এই যে বিচ্যুতি কোণ কমে এরকম একটা জায়গায় আসলো, এরপরে আপতন কোণ বাড়াইলে আবার বিচ্যুতি কোণ কি হইতেছে, বাড়তেছে। উপরের দিকে ওঠা মানে কি, এটা বাড়ার সাথে এটা বাড়তেছে। তাহলে এই আপতন কোণ বাড়ার সাথে সাথে বিচ্যুতি কোণ কমে কমে সর্বনিম্ন যে মানটা প্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা বলবো ন্যূনতম বিচ্যুতি কোণ। এটাকে আমরা ডেল এম দিয়ে প্রকাশ করি। এম দ্বারা বোঝায় মিনিমাম, মানে ন্যূনতম। তাহলে সবচাইতে কম বিচ্যুতি কোণ এটা। তাহলে বিচ্যুতি কোণের সংজ্ঞা কি দিতে পারি, আবারও বলি, প্রিজমের ক্ষেত্রে আপতন কোণের মান শুরুতে বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে, কমতে কমতে একটা সর্বনিম্ন মান প্রাপ্ত হওয়ার পর আপতন কোণ বাড়ার সাথে সাথে বিচ্যুতি কোণ বাড়ে। এই যে বিচ্যুতি কোণের সর্বনিম্ন মান পাওয়া যায় তাকেই ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। এই গ্রাফটাও আঁকায় দিতে পরীক্ষা একটা সৃজনশীলে দিতে পারে, এমসিকিউ দিতে পারেন, মান দিয়ে বলতে পারে এখানে ন্যূনতম বিচ্যুতি কোণ কত, এখানের ক্ষেত্রে প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক কত, এরকম প্রশ্ন করতে পারে। তো সেটাই আমরা আসি। আরেকটা কথা, ন্যূনতম বিচ্যুতি কোণ যখন পাওয়া যায় তখন কিন্তু কিছু আমরা রেজাল্ট পাই। বিচ্যুতি কোণের ক্ষেত্রে শর্ত বলা যাইতে পারে, ন্যূনতম বিচ্যুতি কোণ যখন পাওয়া যায় তখন দেখা যায় I1 আর I2 সমান হয়। আপতন কোণ বাড়ায় 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 এমন নিলা যখন I1 আর I2 কি হয়, সমান হয় ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এগুলো তোমার বহুপদী অবজেক্টিভে দিতে পারে, I1 আর I2 সমান, অর্থাৎ প্রথম পৃষ্ঠে আপতন কোণ আর দ্বিতীয় পৃষ্ঠে নির্গমন কোণ সমান, R1 = R2 হয়, অর্থাৎ প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ সমান। এবং ঢেলের জায়গায় ঢেল এম লেখা হয়, ওই যে ন্যূনতম বোঝানোর জন্য এটা। তো এইগুলাও কিন্তু বহুপদী অবজেক্টিভের দরকার, অন্য জায়গায় আমরা ব্যবহার করব। ওকে, এটুকু আমরা নলেজে রাখলাম। এখন
এই তোমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করবা। তো প্রতিসরাঙ্ক এগুলো সমীকরণ মনে আছে তো, একটু আগে যেটা মুছলাম এটাও কিন্তু মনে রাখতে হবে কি এই ইকুয়াল টু কিন্তু R1 প্লাস R2। যাই হোক এটা আর এটা মুছি, একটু পরে আবারও লিখবো, একটু আবার লিখবো। তো তুমি প্রতিসরাঙ্ক নির্ণয় করবা, প্রথমে লেখো যে আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ সমান কি, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যা কিন্তু প্রতিসরাঙ্ক বলে। তো আলু বায়ু থেকে কাছে যাচ্ছে, বায়ু সাপেক্ষে কারো প্রতিসরাঙ্ক মানে ওর পরম প্রতিসরাঙ্ক, তাহলে বায়ু থেকে কাছে যাচ্ছে বা প্রিজমে যাচ্ছে মানে এটা প্রিজমের পরম প্রতিসরাঙ্ক। তো এখন এখানে আপতন কোণ প্রথম পৃষ্ঠের কথা যদি ধরি I1, প্রতিসরণ কোণ কিন্তু R1, তো I1 আর R1 তো তৈরি করবো আমরা। তা আবার একটু আগে আমরা জানতে পারছি কি ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমরা কি জানি, এটা নিয়ে ইউজ করে ফেলি। ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে আমরা জানি I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2, ডেল ইকুয়াল টু ডেল, তাই না? তাহলে তুমি এটা দিয়ে রাখো 1, এটা দাও 2, তাহলে সুতরাং 2 থেকে কি পাইতেছ, 2 নং সমীকরণ থেকে পাইতেছ ডেলের জায়গায় কি ধরে রাখবো, ডেল এম সমান I1 রাখলা প্লাস কি I2 বদলেও কি লেখা যায় I1, তাহলে দিলাম I1 মাইনাস এ, বা 2I1 ইকুয়াল টু এ প্লাস ডেল এম। তাহলে বা I1 ইকুয়াল টু কি পাচ্ছি, I1 ইকুয়াল টু পাচ্ছি এ প্লাস ডেল এম বাই 2, তাই না? I1 ইকুয়াল টু এটা নিচে দিয়ে দিলাম এখানে। আবার এটাও আমরা জানি এ ইকুয়াল টু R1 প্লাস R2, একটু আগেই পড়ছি। তো এখানে R2 বদলে কি লেখা যাবে, R1 লেখা যাবে। তাহলে বা যদি আমরা বলি এ ইকুয়াল টু R1 প্লাস R1, ওই যে R2 বদলে R2 বদলে R1 দেয়, তাহলে R1 2R1, তাহলে R1 ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে R1 ইকুয়াল টু হচ্ছে এ বাই 2। এই যে R1 এর মান আর I1 এর মান তৈরি করলাম, এটা তুমি একে বসাই দাও, তাহলে এই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক হয়ে যাবে। বসাইলে কি সমীকরণটা আসতেছে, তাহলে আমরা বলি সুতরাং 1 নং সমীকরণে I1 ও R1 এর মান যদি বসিয়ে দেই, বসিয়ে পাই কি পাইতেছি, মিউ ইকুয়াল টু সাইন কি I1 এর বদলে কি এ প্লাস ডেল এম বাই 2 বাই হচ্ছে সাইন কি R1 এর বদলে এ বাই 2। এটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ, এটাতে আমাদের সৃজনশীল প্রশ্নটা আনসার করতে হবে। তো চলো এই ধরনের আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখে আসি, গাণিতিক প্রশ্ন দেখি, হ্যাঁ সেটা আমরা দেখে আসি। তাহলে আমরা একটা সৃজনশীল, তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, পারবো না আমরা, এইটা মনে রাখতে হবে, এ ইকুয়াল টু R1 প্লাস R2 মনে রাখতে হবে, তারপরে এটা মনে রাখবা, এগুলা দিয়ে আমাদের গাণিতিক কাজ করতে হবে। লেখো সিকিউ একটা প্রশ্ন আমরা করতেছি, গাণিতিক বা সিকিউ যেটি বলো, গাণিতিক মানে সিকিউ সৃজনশীল। ধরো চিত্র দিয়ে দিল, এরকম একটা প্রিজম এঁকে দিল, এইখানে এটা হচ্ছে একটা লম্ব, আর এরকম ভাবে একটা আলোক রশ্মি দেখাই দিল। এই ধরো এটা দিল 27 ডিগ্রি, কত ডিগ্রি, 27 ডিগ্রি। প্রিজমের নাম এ বি সি। তাহলে এইখানে বলে দিল এবিসি একটা সমবাহু ত্রিজম, এখানে বলে দিল এবিসি একটি সমবাহু প্রিজম। যার উপাদানের প্রতিসরাঙ্ক
উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 এরকম দেওয়া থাকলো। প্রশ্ন কি করলো, প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো, এরকম প্রশ্ন করলো যে প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো, বিচ্যুতি কোণ নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন করলো তথা উচ্চতর দক্ষতায় প্রশ্ন করলো যে উদ্দীপকের এই যে আলোক রশ্মিটা গেল, উদ্দীপকের আলোক রশ্মিটি এসি পৃষ্ঠ ঘেঁষে যাবে কিনা, এরকম প্রশ্ন করতে। উদ্দীপকের আলোক রশ্মিটি এসি পৃষ্ঠ বরাবর নির্গত হবে কি না, হ্যাঁ যাচাই করো এরকম উচ্চতা। তাহলে আমরা প্রথমে প্রয়োগমূলকে আনসারে যাব। খুবই সহজ, পরীক্ষা দেওয়া আসেও অনেক। আচ্ছা, সে কোন অঙ্ক এর আগেও বলছি যে যখন আমরা করব যা যা দেওয়া আছে এটা সাজাবো। বলো কিরকম প্রিজম বলছে, সমবাহু প্রিজম। তাহলে প্রিজম কোণ কত, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা সাজাবো, এখানে প্রিজম কোণ A = 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে, উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, বিচ্যুতি কোণ নির্ণয় করতে বলছে। আবার বিচ্যুতি কোণই দেওয়া থাকতে পারতো, প্রতিসরাঙ্ক নির্ণয় করে, এরকম মানে উল্টাপাল্টা করে দেয়। তাহলে এখানে আমরা বলতেছি যে প্রতিসরাঙ্ক মিউ = হচ্ছে 1.5। চাচ্ছে কি, ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম = হোয়াট। তাহলে এই যে ক নাম্বারে আমরা লিখবো, আমরা জানি কি কারণে লিখবো। এই যে দেওয়া আছে মিউ দেওয়া আছে, ডেল এম চাইছি, এ দেওয়া আছে মিউ দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে ডেল এম। তাহলে এইগুলোর সাথে সম্পর্কিত সূত্র হইল এটা। খুবই সহজ, আমরা এখানে বসায় নিব যে 1.5 ইন্টু সাইন এর মান কত বলো, 60 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2, নিচে হচ্ছে সাইন 60 ডিগ্রি বাই 2। তাহলে তুমি সাইন 60 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2 = লিখতে পারবা 1.5 গুণন সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এখানে সাইন 60 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2 সমান হাফ 1.5 এই গুণন হলো হাফ দিয়ে ভাগ করলে কত পাবো, 0.75। তাহলে বা 60 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2 সমান সাইন ইনভার্স দিবা 0.75। তাহলে এনে একটা রেজাল্ট আসবো, পরে তুমি ডেল এম পেয়ে যাবা। তো ডেল এম উত্তরটা কত আসে আমাকে জানাও, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা, এটা আমরা 2-3 মিনিটের মধ্যে পরে আমরা ক্লাসটা ফিনিশিংয়ে যাব। কি প্রশ্ন করছে, যে উদ্দীপকের আলোক রশ্মিটি এসি বরাবর যাবে কিনা। তা আলো দেখো, আজকে একটু আগে আমরা প্রিজম নিয়ে আলোচনা করছি যে আলো সোজাভাবে গেলে দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে দিক পরিবর্তন করবে। দ্বিতীয় মাধ্যমে যায় আবারও কিন্তু সোজা দিকে যাওয়ার কথা ছিল, তা না যায় কোন দিকে যাবে, এটা এসি বরাবর যাবে কিনা, এটাই হলো জানার বিষয়। আমাদের এসিতেও পড়া আছে, ইন্টারমিডিয়েটেও আছে, সেটা হলো যে সংকট কোণ। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন যদি আপতন কোণ এমন একটা মান আছে যার জন্য সেটা তল ঘেঁষে যায়, দ্বিতীয় মাধ্যমের আর প্রথম মাধ্যম বিভেদ তল ঘেঁষে যায়। তো এই যে একটু আগে আমরা আলাপ করছিলাম যে এটা হলো I1, এটা হলো R1, এটা R2, হ্যাঁ, এটা হলো I2। এখন যদি এই R2-র মানটা যদি থিতাসি মানে সংকট কোণের সমান হয়, তাহলে তল ঘেঁষে যাবে।
আর সংকট কোণের সমান না হলে কিন্তু তল ঘেঁষে যাবে না। সংকট কোণের চেয়ে বেশি হইলে ভিতরে এসে পড়বো, সংকট কোণের চেয়ে কম হইলে প্রতিসরিত হয়ে চলে যাবে। আর সংকট কোণ আপতন কোণ সংকট কোণের সমান হইলেই কেবল তল ঘেঁষে যাবে। কারণ আপতন কোণটা এই যে R2 মানটা সংকট কোণের সমান কিনা সেটা আমাদের দেখতে হবে। তো সেটা আমরা সহজেই দেখতে পারবো ইনশাআল্লাহ। আসো আমরা কাজে চলে যাই। তাহলে একটু মুছে ফেলতেছি। আচ্ছা, তো তুমি প্রথমে সংকট কোণ বের করে রাখতে পারো, সেটা কত, কারণ ওইটার এটা সমান হবে কিনা, মানে দুইটাই মানি বের করতে হবে। তা আমরা জানি, খ নাম্বার দিলা যে আমরা জানি কি মিউ ইকুয়াল টু 1/sin θc। কি মনে আছে সংকট কোণ আর প্রতিসরাঙ্কের সম্পর্ক? তো মিউ এর মান কত? 1.5। তাহলে sin θc সমান 1/μ। তাহলে sin θc সমান 1/1.5। তাহলে নিশ্চয়ই এখান থেকে একটা θc বের করতে পারবা, একটা রেজাল্ট বাইরে। তো রেজাল্ট বের করবা, দেখবা সেটা রেজাল্ট আসবো 41.8। আমি করে দেখছিলাম 41। আচ্ছা, তাহলে আমরা R2 বের করবো। এই R2 মান এটা হবে কিনা, আর সে কম বেশি হলেই আর নির্গত হবে না ওই বরাবর, আর সেটা দেখবো। আর সেটা কেমনে দেখতে পারি সেটা একটা বিষয়। তা আমরা আবার জানি, কি জানি, A ইকুয়াল টু R1 প্লাস R2, তাই না? হ্যাঁ, তো R1ও জানি না, R2ও জানি না, তাহলে সমস্যা। আচ্ছা, এটা তাহলে একটু পরে করি। আরেকটা কাজ করে আগে R1 তৈরি করে নিই। সেটা কি? আবার আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন I1/sin R1। লক্ষ্য করো এইখানে কিন্তু I1 এর মান দেওয়া আছে 27 ডিগ্রি। এবার কিন্তু প্রথম পৃষ্ঠে আপতন কোণ দেওয়া আছে, আপতন কোণ I1 ইকুয়াল টু কিন্তু 27 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 27 ডিগ্রি বসাও, আর মিউ এর মান 1.5 সমান সাইন 27 ডিগ্রি বাই সাইন R2। কি তাহলে এখান থেকে আমরা সাইন R1 সমান রেজাল্ট পাবো, পুরো R1 পাবো না? তাহলে সাইন R1 পাবা, আমি ক্যালকুলেশন করে দেখেছি যে 17.62 ডিগ্রি হবে। এখন R1 পেয়ে গেছি, তারপরে R2। আবার এই ইকুয়াল টু কি জানি? R1 প্লাস R2। বলো কীরকম প্রিজম? সমবাহু প্রিজম। তাহলে এটা 60 সমান 60 ডিগ্রি। R1 কত পাইলাম? এই মাত্র 17.62 ডিগ্রি যোগ হইতেছে R2। তাহলে R2 ইকুয়াল টু, তাহলে R2 ইকুয়াল টু আমরা কত পাই? এটা বিয়োগ করো, বিয়োগ করলে পেয়ে যাবা 42.38 ডিগ্রি। এখন কি দেখা যাচ্ছে? এই θc আর এটা কি সমান হয়েছে? হয় না, একটু পার্থক্য আছে। তার মানে এটা তল ঘেঁষে যাবে, একদম ডাইরেক্ট সমান হতে হবে। তাহলে আমরা বলবো, কি বলবো এখন? যে দেখা যাচ্ছে এই R2 গ্রেটার দেন θc, অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণের মান সংকট কোণের চাইতেও বেশি। বলো আপতন কোণ যখন সংকট কোণের চাইতেও বড় হবে, তখন সেটা কি দ্বিতীয় মাধ্যমে যাবে? যাবে না। কি হবে? অভ্যন্তরীণ প্রতিফলন হবে, এর ভিতরে ফিরে আসবে। তখন দেখা যাবে যে এটা ভিতর দিকে ফিরে আসছে, তল ঘেঁষে যায়নি। অর্থাৎ আলোকরশ্মি এসি আর পৃষ্ঠ ঘেঁষে নির্গত হবে না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ওকে, এই ধরনের পড়া তোমরা দেখবা। আজকে আর পড়ানো যাবে না, সময় শেষ হয়ে গেছে। আগামী সোমবার আশা করি তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত, বা ততদিন না, যতদিন তোমরা বেঁচে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো মানুষ হিসাবে থাকো। এই দোয়া করি, আমার জন্য দোয়া করবো, আমি যেন সুস্থ থাকি, ভালো মানুষ হিসাবে থাকি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে থাকার জন্য।